গ্রুপে কেউ একজন একটু এসএমএস করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহানা হক ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নরিন আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কামরুন নাহার আপু আশা করি ভালো আছেন। ফারজানা লিমন আপু ভালো আছেন? জি ভাইয়া, জি স্যার, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। রুহুল স্যার, আমিন। আজকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করলাম। যাক মাশাল্লাহ। রুহুল আমিন ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা খান ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। অয়ন ভালো আছো? অয়ন ভালো আছো? মুক্তা আশা করি ভালো আছেন। মুক্তা, মুক্তা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিম রহমান ভালো আছেন?
ফুলেন আক্তার, আপনার? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি। আপনার নাম বলেন। জি স্যার, আমার নাম ফুলন আক্তার। ডাক নাম বলেন, যে নামে আমি চিনবো। আরে স্যার, এই নামটাই আমার রিয়েল নাম। কথা কাব্য ভাইয়া, কথা কাব্য। হ্যাঁ, এবার লাইনে আসছেন, ঠিক আছে। আচ্ছা, ডিপয় ভালো আছো? ভাই আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, হ্যাঁ, সুমন ভালো আছো? সুমন ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কেবল লাইব্রেরি থেকে আসলাম তো স্যার। ও কোর্ট আচ্ছা, আবার লাইব্রেরি। হ্যাঁ, আয়নের সাথে আজকে কোর্টে দেখা হয়েছিল। কোর্টকে আপাতত অ্যাভয়েড করার চেষ্টা করো। সুমন, শুনতে পাচ্ছ? সুমন, স্যার সিনিয়রের লিখিত পরীক্ষা তো স্যার কালকে, এই জন্য আর কি যাওয়া লাগছে। ও আচ্ছা, জি ভাই, কেমন আছেন চল ভাই? এই তো ভালো আছি ভাই। তোমার বন্ধু কোথায়? মিরাজ কোথায়? ভাই মিরাজ আছে, হয়তো একটু লেট করবে মনে হয় আসতে, একটু লেট হতে পারে। আহ, এখন আচ্ছা তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে না, এখন ফ্রি আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে আমরা ক্লাসটা শুরু করে দিই, আর লেট না করি। অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের গত ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন তো কেউ? 10 ধারা পর্যন্ত পড়া হয়েছিল, 11 ধারা শুরু করবে। 10 ধারা পর্যন্ত পড়া হয়েছিল। মিরাজ ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। মিরাজ কি আবেদন করেছো? জি ভাই, ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছি। বলতেছি, মিরাজ কি আবেদন করেছো? জি ভাই, আবেদন করেছি, পেমেন্টটা করিনি। পেমেন্টটা করব আর কি। পেমেন্টটা মানে আবেদন আজকেই করেছি। আচ্ছা পেমেন্ট আচ্ছা, ছিল না তো, এটা হচ্ছে কালকে সকালে করবো আর কি। ওটা তো 24 ঘন্টা 72 হ্যাঁ ঘন্টা টাইম থাকে মেবি। হ্যাঁ, 72 ঘন্টা। মামলা কি নিয়েছো? আমার কাছে নিছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই মামলা, ওই যে আপনি যেগুলো দিয়েছিলেন ওইগুলো হচ্ছে আমি ফার্স্টে ওইগুলো আগে লিখছি, খাতায় লিখে পরে আমি নিজে নিজে ও ইয়ে করছি আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপর ওখানে দিছি ফাইলিং। হ্যাঁ, আমি আশঙ্কা করতেছি আমাদের সময় কিছুটা বাড়াবে। কারণ সময় যদি না বাড়াই তাহলে অনেক কিছুই উলটপালট হয়ে যাবে। সুতরাং আশা করতেছি সময় সময় বাড়াবে। বাড়ানো বলতে ভাই আবেদনের? আবেদনের সময়ও বাড়ানোর একটা সম্ভাবনা আছে। কারণ ধরেন, যারা এবার ফেল করবে, এই যে রানিং যেটা রিটেনের রেজাল্ট দেওয়ার জন্য ঝামেলা হচ্ছে, যারা এটাতে ফেল করবে তাদের তো পরবর্তী বার কাউন্সিল দেওয়া লাগবে, তাই না? পরবর্তী বার কাউন্সিল দিতে হলে তাদের কি করা লাগবে? আবেদন করতে হবে। দেখুন, ওইটা রেজাল্ট পাবলিশড হবে, তারপরে যারা ফেল করবে তারা আবার আবেদন করবে। তো সব কিছু মিলে যদি সময় না বাড়ায় তাহলে কিন্তু এই প্রসিডিউরটা সম্ভব না। সুতরাং এই ক্যালকুলেশনকে সামনে রেখে, এবং যেহেতু এখন পর্যন্ত রিটেন রেজাল্ট দেয় নাই, ভাইবা হয় নাই, আশা করতেছি কিছুটা সময় বাড়াবে, ঠিক আছে? বাকিটা, মানে পরিবর্তন হইতে পারে। জি, আবেদনের সময়সীমাও আমার মনে হচ্ছে আরে কিছুটা বলছে আর পরিবর্তন কি, হবে। তারপরে আপনাদের যে লিমিটেশন দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, যে যে ইলিজেবল, আপনারা কিন্তু একদিনও লেট করবেন না। একদিনও লেট না করে আপনারা আবেদন করে ফেলবেন।
মেহেদি হাসান ভাই ভালো আছেন? আমাদের মুশফিক ভাই আর সৈকত ভাই কই? লতিফ ভাই আইছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমরা আর একটা মিনিটও লেট করতে পারতেছি না, আমরা একটা মিনিটও লেট না করে আমাদের ক্লাসটা শুরু করতে হবে, ঠিক আছে? যেহেতু অলরেডি অনেকটা সময় চলে গেছে, আমাদের আজকের পড়া হচ্ছে 11 ধারা থেকে শুরু করব। 11 ধারা থেকে শুরু করব। তো এখন 11 ধারাতে বলতেছে রেস জুডি কাটা। রেস জুডি কাটা এটা হচ্ছে পূর্বে বিচারের সিদ্ধান্ত। যখন একটা মামলা একই সাবজেক্ট ম্যাটার, একই পক্ষ এবং একই বিষয়বস্তু নিয়ে এক বাদী এবং বিবাদীর মধ্যে একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, বিচার হয়ে গেছে, বিচার হয়ে রায় হয়ে গেছে, ডিগ্রি হয়ে গেছে। ডিগ্রি হয়ে যাওয়ার পরে এখন ওই বিষয়টা নিয়ে পুনরায় যদি আবার কেউ মামলা মোকদ্দমা করে থাকে, তাহলে এই যে পূর্বের যে মামলা ছিল এইটার কপি যদি কোর্টে শো করতে পারেন, তাহলে পরে যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাটা চলবে না। পরে যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাটা চলবে না, মামলাটা খারিজ করে দিবেন। দেখেন এখানে এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে যদি কোনো মামলা মোকদ্দমা নিষ্পত্তি করে থাকে এবং বিচারিক কোনো বিষয় পরবর্তীতে পুনরায় করা যাবে না ওই বিষয়ে। এখানে কয়েকটা কন্ডিশন আছে, আপনারা এই কন্ডিশনগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন। যেমন ধরেন এই দুইটা মামলা, একটা হচ্ছে পূর্বে হচ্ছে নিষ্পত্তিকৃত, আরেকটা হচ্ছে পরবর্তীতে দায়ের করা হয়েছে। একটা মামলা পূর্বে নিষ্পত্তি করা হয়ে গেছে এবং সেই একই বিষয় নিয়ে আরেকটা মামলা কি করেছে, দায়ের করা হয়েছে। তাহলে এখানে কতগুলো শর্ত আছে, কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো আমি এক এক করে বলতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে লিখবেন অথবা শুনবেন। দেখেন, মূল বা প্রত্যক্ষ বিচার্য বিষয় এক। এই যে পূর্বে যে মামলাটা আপনার নিষ্পত্তি হয়ে গেছে চূড়ান্তভাবে, ওই মামলা এবং পরবর্তীতে দায়েরকৃত মামলা, এই দুইটা মামলার বিচার্য বিষয় একই বিচার্য বিষয় এবং এই একই পক্ষদ্বয়ের মধ্যে মানে যেই মামলাটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে ওই মামলাতে যে বাদী বিবাদী ছিল, সেই পরবর্তীতে দায়েরকৃত মামলার বাদী বিবাদী একই বাদী বিবাদী। এবং আরেকটা শর্ত হচ্ছে একই শর্ত নিয়ে মামলা, মানে আপনার একই বিষয়বস্তু নিয়ে মামলা। এবং এই পূর্বের মামলাটা এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হইতে হবে। এখন যে আদালতের এখতিয়ার নাই, যে আদালতের পাওয়ার নাই মামলাটা বিচার করার, নিষ্পত্তি করার, সেক্ষেত্রে হবে না। ওই যে আদালত চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে ওই আদালতের জুরিসডিকশন থাকতে হবে। যে কোনো ধরনের জুরিসডিকশন, আমরা জানি জুরিসডিকশন 5 প্রকার, এই 5 প্রকার জুরিসডিকশনের প্রত্যেকটাই ফলো করা লাগবে।
হ্যাঁ, এখানে ধরেন তাহলে এই পরে যে মামলাটা দায়ের করা হবে বিচারক ওই মামলাটা কি করবে, প্রত্যাহার করে দিবে না, ভাইয়া খারিজ করে দিবেন। হ্যাঁ ভাইয়া বলেন। জুরিসডিকশন মানে হচ্ছে এখতিয়ার। হ্যাঁ ভাইয়া, জি জুরিসডিকশন মানে হচ্ছে এখতিয়ার, আদালতের এখতিয়ার, তাই না? জি, জুরিসডিকশন বলতে বোঝায় এখন এখতিয়ার। আমরা ভাইয়া পাঁচটি এখতিয়ার সম্পর্কে একটু বলেন তো ভাইয়া, পাঁচটি এখতিয়ার কি কি? আঞ্চলিক, আর্থিক এবং বাকিগুলো বিষয়বস্তু, একটু বলেন ভাইয়া। বিষয়গত এখতিয়ার, আপিল এখতিয়ার, কয়টা হয়েছে, আদি এখতিয়ার। একটা হচ্ছে আপনার আর্থিক এখতিয়ার, একটা হচ্ছে আহ, বিষয়গত এখতিয়ার, আর একটা হচ্ছে আঞ্চলিক এখতিয়ার, আরেকটা হচ্ছে আপনার আপিল এখতিয়ার, আরেকটা হচ্ছে আদি এখতিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এখতিয়ারটা হচ্ছে যে ধরেন আপনি একটা কাজ করবেন, বা আপনি একটা চেয়ারে অধীনস্থ আছেন, বা একটা চেয়ারে আপনি বসে আছেন, ওই চেয়ারের যে ক্ষমতা আছে ওই ক্ষমতাকে বলা হচ্ছে এখতিয়ার। ওই ক্ষমতার বাইরে গিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনি আপনার এখতিয়ারের বাইরে যে কাজ করতে পারবেন না, ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে এখতিয়ার। আপনার একটা চেয়ারে নির্দিষ্ট একটা, ধরেন যে আপনি শিল্প মন্ত্রণালয়ে আছেন, ওইখানে আপনি একটা পোস্টে আছেন, ওই পোস্টের কাজ হচ্ছে যে আপনার ফাইলপত্র চেক করা, আদান প্রদান করা, কিন্তু আপনি ওই চেয়ারে বসে কোম্পানি ওই আপনার বাংলাদেশের বড় বড় প্রজেক্ট আপনি বিক্রি করে দিলেন, আপনার এখতিয়ারে নাই। আপনার এখতিয়ারটা হচ্ছে যে আপনার কাজের যতটুকু সীমাবদ্ধতা আছে বা আপনি যতটুকু কাজ করতে পারবেন, এই দুইটার কম্বাইন্ড হচ্ছে আপনার এখতিয়ার। এখতিয়ারটা হচ্ছে যে আপনার ক্ষমতা, আপনার ক্ষমতা। আচ্ছা, তাহলে একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয় নিয়ে আপনার এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক যদি পূর্বের মামলাটা যদি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তাহলে ওই বিষয় নিয়ে পরবর্তীতে যদি আর কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে, তাহলে পরের মামলাটা কি হবে, আদালত খারিজ করে দিবেন। এই খারিজ করাটা হচ্ছে আদালতের জন্য বাধ্যতামূলক। এখন ধরেন এই দেওয়ানি কার্যবিধির 11 ধারাতে মোট 6টা ব্যাখ্যা আছে, মোট ব্যাখ্যা আছে 6টা। এই 6টা ব্যাখ্যার মধ্যে আপনাদের 6টা ব্যাখ্যার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে, তাহলে আপনারা এখানে কি পড়বেন যে ব্যাখ্যা আছে 11 ধারাতে ব্যাখ্যা আছে 6টা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে পূর্ববর্তী মামলা, আলোচ্য মামলা পূর্বে বা পরে যখনই দায়ের করা হোক না কেন, যার বিচার সম্পন্ন হয়েছে, তার বিচার সম্পন্ন হয়েছে। 1 নম্বর ব্যাখ্যা, এটা পূর্ববর্তী মোকদ্দমা কি করা হয়েছে, নিষ্পত্তি করা হয়েছে বা বিচার করা হয়েছে। 2 নম্বর ব্যাখ্যাতে বলতেছে আদালতের যোগ্যতা, কম্পিটেন্স of court or jurisdiction of court, এখন আদালতের যোগ্যতা বলতে বোঝায় যে রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার সম্পর্কিত বিধিবিধান উল্লেখ না করিয়া নির্ধারণ করিতে হইবে। এখানে আদালতের যোগ্যতা রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার সম্পর্কিত বিধান উল্লেখ না করিয়া নির্ধারণ করিতে হইবে। এখানে ভিতরে আপনার বেশি পড়ার দরকার নাই, শুধুমাত্র পড়বেন যে আদালতের যোগ্যতা বলা হয়েছে 2 নম্বর ব্যাখ্যাতে, শুধুমাত্র পড়বেন যে আদালতের যোগ্যতা আপনার বলা হয়েছে 2 নম্বর ব্যাখ্যাতে। যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এটাই আসবে যে আদালতের যোগ্যতা এই 11 ধারার কত নম্বর ব্যাখ্যাতে আলোচনা করা হয়েছে। 3 নম্বরে চলে যাবেন যে ডাইরেক্ট রেস জুডিকাটা। একটা হচ্ছে ডাইরেক্ট রেস জুডিকাটা, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট রেস জুডিকাটা বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কনস্ট্রাকটিভ
রেস জুডিকাটা। দেখেন এই যে ধারা 11 ব্যাখ্যা হচ্ছে 4, এই 4 নম্বর ব্যাখ্যাতে বলতেছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা ইনডাইরেক্ট রেস জুডিকাটা। এখন এই 4 নম্বরে আপনারা একটু 3 স্টার দিয়ে রাখেন, 4 নম্বরে একটু 3 স্টার দিয়ে রাখবেন। কারণটা হচ্ছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই 11 ধারার মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাখ্যা হচ্ছে এটা, এবং এখান থেকে কন্টিনিউয়াসলি আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে। এটা আপনার ব্যাখ্যামূলক রিটেনে আসতে পারে এবং পিলিতে তো আসার মতোই, এবং রেগুলারই আসার একটা থাকে। এখন দেখেন যে বিষয়টা পূর্ববর্তী মামলায় ব্যবহৃত হইতে পারত বা উচিত ছিল, কিন্তু কোনো পক্ষই যদি তা ব্যবহার না করে থাকেন, তাহলে উক্ত মামলায় প্রত্যক্ষ ও মূল বিবেচ্য বিষয় ছিল বলিয়া ধরিয়া দিতে হইবে। যেমন ধরেন আমাদের এখানে 2টা মামলা ছিল, এই যে রেস জুডিকাটা হইতে হলে 2টা মামলা থাকা লাগবে। একটা মামলা হচ্ছে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত। এখন পূর্বের মামলায় চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত যে মামলাটা, ওই মামলার মধ্যে আপনি আপনার একটা অতিরিক্ত দাবি আপনি ইনক্লুড করতে পারতেন, আপনার একটা দাবি আপনি ইনক্লুড করতে পারতেন, কিন্তু আপনি ওই সময় আপনি ওই দাবিটা ইনক্লুড করেন নাই। যখন আপনি করেন নাই, পরবর্তীতে ওই দাবিটা আর করতে পারবেন না। যেমন ধরেন রহিম এবং করিম এর মধ্যে রহিমের সাথে জরিনার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে 1 মাস 6 মাস মতো আপনার সংসার করছে, 2 বছর মতো সংসার করছে। সংসার করার পরে তাদের মধ্যে আসলে সংসার করার মতো বনিবনা বা সেরকম কোনো কিছু হয় না, বা সংসারটা টিকায় রাখা যাচ্ছে না। তখন তাদের মধ্যে কি হয়েছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এখন 2 পরিবার এক জায়গায় বসে, 2 পরিবার এক জায়গায় বসে আলোচনা সাপেক্ষে বলতেছে যে তাহলে ঠিক আছে মিউচুয়ালে আসেন, দেড়মোহরের টাকাগুলো দিয়ে দেন, ইদ্যৎকালীন সময়ের টাকাগুলো দিয়ে দেন, এবং ওই হাজব্যান্ড হচ্ছে ধরেন যে আরও 2 লাখ টাকা নিয়েছিল, সেই টাকাগুলো দিয়ে দেন। এখন তাহলে এই টাকাগুলো দেওয়া সাপেক্ষে তাদের মধ্যে আপোষ হয়ে গেল। আপোষনামায় একদম সুন্দর করে লেখা থাকলো সকল কন্ডিশনগুলো, দেড়মোহরের টাকা দেওয়া হইলো, ইদ্যৎকালীনের টাকা দেওয়া হইলো, তারপরে আপনার 2 লক্ষ টাকা আপনার 2 লক্ষ টাকা হচ্ছে আপনার ঋণ নিয়েছিল বা কোর্জ নিয়েছিল, সেটা দেওয়া হয়েছে। এখন এইভাবে আপনার আপোষনামা তৈরি হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এই আপোষনামা এক্সিকিউট হওয়ার পরে 3 মাস পরে ওই বউ বলতেছে যে ওগের বাড়ি খাট কেনার জন্য আমি 50,000 টাকা দিছিলাম, ওই টাকা আমার ফেরত দেওয়া লাগবে, কিন্তু দেখেন তাদের মধ্যে কিন্তু আপোষ হয়ে গেছে। যে দাবিটা সে আপনার আগেই করতে পারতো, সেই দাবিটা সে তখন করে নাই। যখন সে করে নাই, তার মানে সে দাবি ত্যাগ করেছে, এখন ওই 50,000 টাকার জন্য পরবর্তীতে আর মামলা মোকদ্দমা করতে পারবে না। আমি যদিও একটু ক্রিমিনাল সাইড নিয়ে চলে আসছি, তারপরেও এটা হচ্ছে আপনার পুরো ঘটনা একই রকমের। যেমন ধরেন যে আপনি একটা মামলায় কি করলেন, 5% জমি আপনি ক্রয় বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইলেন, এবং এই চুক্তি আপনার এক্সিকিউট করার জন্য বা পরবর্তীতে আপনি মামলা করলেন। এই চুক্তির ফলে আপনি যে ক্ষতিগ্রস্ত হইলেন বা আপনার যে ক্ষতি হইল, এখন আপনি পরবর্তীতে আপনি এরকম একটা মামলা করতে পারেন যে ওই জমি ফেরত পাওয়া সাপেক্ষে, ওই জমি ফেরত পাওয়া সহ আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারেন। কিন্তু আপনি শুধুমাত্র কি করলেন, ওই জমি ফেরত পাওয়ার জন্য আপনি মামলা মোকদ্দমা করলেন, কিন্তু আপনি আর ক্ষতিপূরণ চাইলেন না আগের মামলাতে, এবং সেই মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেল। চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে কি হইল, আপনি 6 মাস পরে যে আবার আপনি ক্ষতিপূরণের মামলা করলেন। এখন এই যে আপনি যে পরে আপনার ওই একই বিষয় নিয়ে একই চুক্তির অধীনে ক্ষতিপূরণের মামলা করলেন, ওই ক্ষতিপূরণের মামলাটা কি হয়ে যাবে, এই দেওয়ানি কার্যবিধির ধারা 11 ব্যাখ্যা 4 অনুযায়ী কি হবে, আপনার ইনডাইরেক্ট রেস জুডিকাটা হয়ে যাবে।
বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হয়ে যাবে। তাহলে এখানে মূল কথা কি দাঁড়াইলো, আপনি পূর্বের মামলাতে যে দাবিটা করতে পারতেন সেই দাবি যদি আপনি না করে থাকেন, পরবর্তী মামলা ওই বিষয় নিয়ে আপনি পরবর্তীতে আর মামলা মোকদ্দমা করতে পারবেন না। যদি করেন তাহলে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা ইনডাইরেক্ট রেস জুডিকাটা অনুযায়ী কি হয়ে যাবে, বারিত হয়ে যাবে। কে বুঝেন নাই বলেন? ভাইয়া আমি কি বুঝেন নাই? আমি মূল কথাটাই বুঝি নাই। প্রথম কথা হচ্ছে আমি যখন কোনো মোকদ্দমা করলাম ওই সময় আমার মোকদ্দমাটা কমপ্লিট হয়ে যখন চলতেছে তখন আমি ওটার জন্য কোনো কিছু চাচ্ছি না, যে ক্ষতিপূরণটা পাওয়ার কথা ওই ক্ষতিপূরণটা চাচ্ছি না। ওই মামলাটা যখন পুরো ডিসমিস হয়ে গেছে এরপর আমি ক্ষতিপূরণ চাচ্ছি, ওই ক্ষতিপূরণটা আমি আর পাবো না, এরকম কিছু বুঝাইছে? হ্যাঁ, এরকমের কিছুই বুঝাইছে। বিষয়টা হচ্ছে যে ধরেন যে আপনি একটা চুক্তি করলেন, এই চুক্তির ফলে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, চুক্তিটা আপনার প্রপারলি আপনার এক্সিকিউট হইল না। এক্সিকিউট না হওয়ার কারণে আপনি তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে আপনি কি করছেন, আপনি মামলা করছেন কোর্টের মাধ্যমে যে আমার চুক্তিটা কি করা হোক, বলবৎ করা হোক। ঠিক আছে, বলবৎ করা হোক। কিন্তু আপনি তখন এই চুক্তি বলবতের সাথে আপনি ক্ষতিপূরণ চান নাই। যখন আপনি ক্ষতিপূরণ চান নাই, এখন পরবর্তীতে এই চুক্তি বলবৎ করার জন্য রায় আদালত দিয়ে দিয়েছে, চুক্তি বলবৎ করার আদেশ দিয়ে দিয়েছে, ডিগ্রি প্রদান করে দিয়েছে, তখন আপনি সেটা যে প্রপার্টির চুক্তি ছিল সেটা আপনি পেয়ে গেছেন। এখন পরবর্তীতে আপনি আবার পুনরায় ওই একই বিষয় নিয়ে আপনি ক্ষতিপূরণের মামলা দায়ের করলেন বা ক্ষতিপূরণ দাবি করলেন, তাহলে এই ক্ষতিপূরণ আপনি পরবর্তীতে দাবি করতে পারবেন না। এটাকে বলা হচ্ছে আপনার ইনডাইরেক্ট রেস জুডিকাটা বা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এবার বুঝছেন? জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে দেখেন ব্যাখ্যা 3-এ চলে যাব। ব্যাখ্যা 3-এ বলতেছে উল্লেখিত বিষয় পূর্ববর্তী মামলায় এক পক্ষ কর্তৃক দাবিকৃত, অপর পক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে অস্বীকৃত বা স্বীকৃত হতে হবে। এখন এটা হচ্ছে আপনার ডাইরেক্ট রেস জুডিকাটা, সেটা হচ্ছে যে আপনার ওই যে মামলা ছিল ওই মামলাতে এক পক্ষ সরাসরি আপনার কি করবে, দাবি করবে, আরেক পক্ষ কি করবে, সেটা অস্বীকার করবে। এটাই কিন্তু আমাদের এখানে শুধু আপনারা ব্যাখ্যা 3-এর ডাইরেক্ট রেস জুডিকাটার কথা বলা হয়েছে, এটা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, জাস্ট শুধু এটুকু পড়বেন যে ডাইরেক্ট রেস জুডিকাটার কথা বলা হয়েছে ব্যাখ্যা 3-এ, আর ভিতরে পড়ার দরকার নাই। তারপরে চলে যান ব্যাখ্যা 5। ব্যাখ্যা 5-এ বলতেছে রিফিউজড ডিগ্রিতে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলে ওই প্রতিকার দিতে অস্বীকৃতি হয়েছে বলে ধরে নিতে হবে, প্রতিকার মঞ্জুর না করলে প্রত্যাখ্যান বলে ধরে নিতে হবে। এখন আপনি একটা মামলাতে আপনি মোট 10টা প্রতিকার চাইলেন, বিচারক বিচার শেষ করে যখন রায় প্রদান করলো, রায় প্রদানে মোট আপনার 7টা প্রতিকারের আপনার কি করছে, উল্লেখ করেছে, আর 3টা বিষয়ে বিচারক কোনো উল্লেখই করে নাই। বিচারক কোনো মন্তব্যও করে নাই, উল্লেখও করে নাই। বিচারক যখন উল্লেখ করে নাই তখন আপনার ধরে নিতে হবে যে ওই প্রতিকারগুলো বিচারক রিজেক্ট করে দিছে। কি করেছে? রিজেক্ট করে দিছে। এটা হচ্ছে আপনার ব্যাখ্যা 5। এবার চলে যাব ব্যাখ্যা 6-এ। রিজেক্ট মানে বাতিল, লিটিগেশন প্রত্যেকটা বাতিল একই কথা না ভাইয়া? জি জি বলেন। প্রত্যাখ্যান, বাতিল, রিজেক্ট একই কথা না? প্রত্যাখ্যান, হ্যালো, বাতিল, বাতিল, রিজেক্ট রিজেক্ট না, একই কথা না? বাতিল জিনিস এইটার সাথে আসে না। বাতিল আলাদা জিনিস। বাতিল হচ্ছে ভয়েড। ভাইয়া তাহলে খারিজ হচ্ছে বাতিল। আপনার তো এখন তো এই কথা আসতেছে না, এটার সাথে তো কানেক্টেড না, আপনি এটা নিয়ে আসবেন কেন? মানে যে ধারার সাথে যেটা কানেক্টেড আপনি সেটা নিয়ে আসবেন। আপনি আদেশ 7-এর বিধি 11-তে চলে গেছেন, বিধি 11-তে চলে গেছেন, ওইটার সাথে এটা কানেক্টেড না। এটা হচ্ছে যে আপনার এই যদি না মঞ্জুর করে, বিচারক যদি কোনো প্রতিকার না মঞ্জুর করে, তাহলে ধরে নিতে হবে যে ওটা প্রত্যাখ্যান করা হয়েছে।
প্রত্যাখ্যান করা হয়েছে। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখেন। ঠিক আছে, আর এই যে আপনার আদেশ বাতিল, খারিজ, এই বিষয়গুলো আমরা এই যে আছে না, আদেশ 7-এর বিধি 11 ওই সময় পড়ব। আর আরজি নাকচ সব একই, 3টা শব্দ একই। ঠিক আছে, আচ্ছা আমরা ব্যাখ্যা 6-এ চলে যাব। ব্যাখ্যা 6-এ বলতেছে লিটিগেশন ফর পাবলিক রাইট, সাধারণ অধিকার নিয়ে মামলা। সাধারণ অধিকার নিয়ে মামলা। পিআইএল এর নাম শুনছেন আপনারা? পিআইএল কেউ শুনছেন পিআইএল এর নাম? পাবলিক ইন্টারেস্ট ব্যাংক। হ্যাঁ, পাবলিক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থে মামলা। লিটিগেশন। এখন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলতে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো শ্রেণী বা কোনো গোষ্ঠী তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তি কর্তৃক মোকদ্দমা করা। আচ্ছা আমরা ওটাতে পরে যাব। আমরা এখানে যেটা নিয়ে যতটুকু নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ততটুকু আলোচনা করি। দেখেন, সাধারণ অধিকার নিয়ে, সাধারণ অধিকার বা সকলের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তিগত অধিকারের জন্য সরল বিশ্বাসে মোকদ্দমা করে সকলেই স্বার্থ শর্ত দাবি করিয়াছে বলে গণ্য হইবে। ধরেন আপনাদের এলাকাতে যে নদী আছে, একটা ধরেন নদী আছে, কয়েকটা গ্রামের মধ্য দিয়ে নদীটা গিয়েছে, নদীটা আপনার কি হয়েছে, ভেঙে যাচ্ছে, নদীটা ভেঙে যাচ্ছে, বা জাস্ট মিনিট, বিষয়টা উদাহরণটা একটু চেঞ্জ করি আমি। দেখেন আপনাদের এরিয়াতে বা আপনাদের এলাকাতে মানে এরকমের একটা কাজ হচ্ছে, যেটা হচ্ছে আপনার পুরো এলাকার গ্রামবাসীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে পুরো গ্রাম ক্ষতিগ্রস্ত। এরকম একটা কাজের নাম বলেন তো। যেমন ধরেন যে আপনাদের গ্রামের নাম, ভাই যেকোনো সিটি কর্পোরেশনের আন্ডারে যদি আপনার মুখে স্যার মনে করেন যে একটা জায়গায় সবাই ময়লা ফেলতেছে, ওইটার জন্য পুরো এলাকা এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন আবার ধরেন যে আপনাদের এই যে শিলাদের বাড়ির পাশে একটা ফ্যাক্টরি আছে ধরেন আর কি, এই ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এইগুলো ফেলা হচ্ছে, এবং সাথে ফ্যাক্টরির যে গ্যাস বা আদার্স অন্যান্য যেগুলো আছে ওইগুলো ফেলার কারণে তার আশেপাশে যে কৃষি জমি আছে বা এলাকাবাসী আছে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে। তা এই বিষয়টা নিয়ে এখন এই এলাকাবাসীর পক্ষে একজন ব্যক্তি মামলা মোকদ্দমা করেছে। একজন ব্যক্তি যখন মামলা মোকদ্দমা করেছেন তখন অন্যান্য সকল ব্যক্তির দাবি ওর মধ্যে ইনক্লুড হয়েছে বলে গণ্য হইবে। একজন যদি মামলা মোকদ্দমা করে থাকে তাহলে অন্যান্য যারা আছেন ও এলাকার সকলের দাবি ওর মধ্যে ইনক্লুড হয়েছে বলে গণ্য হইবে। তাহলে ওই একই বিষয় না, আপনি আবার ধরেন যে আজকে আমি মামলা মোকদ্দমা করলাম, কালকে আমার বাবা মামলা করলো, তারপরে দিন আমার ভাই করলো, তারপর দিন আমার চাচা করলো, একই বিষয় নিয়ে, এরকম হবে না। মানে ওই একই বিষয় নিয়ে যখন মামলা মোকদ্দমা হচ্ছে তখন ওই এলাকার সকলের কি হয়েছে, দাবি ইনক্লুড হয়েছে বলে গণ্য হইবে। ঠিক আছে, এটা হচ্ছে লিটিগেশন ফর পাবলিক রাইট। হ্যাঁ স্যার ওই যে চাকরির ক্ষেত্রে মনে করেন এই যে স্বাভাবিক আমাদের নিবন্ধন করা আছে, তো তার নিবন্ধনের কিছু শিক্ষক মনে করেন তাদের চাকরির জন্য রিট করছে। তা এখানে কি যারা রিট করছে তারাই শুধু সুবিধা পাবে, না যারা পাশকৃত সবাই সেই সুবিধাটা পাবে রিটের? বিষয়টা হচ্ছে এখানে এই সেম বিষয়টা যে রিটটা হাইকোর্টে চলতেছে, এই রিটের মামলাতে আমি কাজ করেছি। আপনি যে কথা বলতেছেন না ফারজানা লিমন, জি স্যার। এই মানে কলেজের আর কি, কলেজের যারা আছে, হ্যাঁ হ্যাঁ, কলেজের কলেজের স্কুল আর শিক্ষক, কলেজের নিবন্ধন। হ্যাঁ, হ্যাঁ এই মামলাতে আমার কাছে আসছিল, আমি মানে পুরোপুরি কন্ট্রোল আমার হাতে না, কিন্তু আমাকে অনেকগুলো শিক্ষক আমাকে এই সেম বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছিল। তখন আমি কমন ল থেকে অ্যান্সার করেছি, কমন ল থেকে, যে ধরেন একটা স্কুলে 5 জন শিক্ষক আছে
দুইজন শিক্ষক মামলা করছে। দুইজন শিক্ষক মামলা করছে কি, যে তাদের বাড়ি ভাড়ার যে ইয়ে আছে, ভর্তুকি আছে, বা যে টাকাটা তারা পায়, এটা হচ্ছে বাড়ানোর জন্য। এখন দুইজন মামলা করছে, তিনজন মামলা করে নাই। এখন কোর্ট মঞ্জুর করছে। কোর্ট মঞ্জুর করে বলছে যে আগে ছিল 5% বাড়ি ভাড়া, এখন করলো 20%। এই 20% যারা যে দুইজন মামলা করছে এই দুইজনই পাবে, নাকি যে তিনজন মামলা করে নাই তারাও পাবে? আপনার প্রশ্নটা হচ্ছে এটা। একটা প্রতিষ্ঠানে যতজন শিক্ষক আছে এখন তারা সবাই পাবে, কারণ একটা নিয়ম নীতি যখন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে করা হয়, একটা কলেজের ক্ষেত্রে করা হয়, তখন একজন শিক্ষককে সুযোগ দিচ্ছে আরেকজন শিক্ষককে দিচ্ছে না, এটা কখনো হইতে পারে না। আর যদি এটা করে থাকে তাহলে সেটা হবে অবিচার, সেটা হচ্ছে অবিচার এবং নৈতিকতা বহির্ভূত কাজ। এখন আপনার প্রশ্ন হইতে পারে, তারা তো তাদের আপনার অধিকার নিয়ে সচেতন না। তারা তাদের অধিকার নিয়ে সচেতন কি না, এটা চেতেও বড় বিষয় হচ্ছে ওইটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, ওটা হচ্ছে সমগ্র বাংলাদেশের বিষয়, ওটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না। ওটা যদি ইন্ডিভিজুয়াল বিষয় হইতো, রাইট ইন পার্সনেম হইতো, তাহলে বিষয়টা আরেক রকমের ছিল। ঠিক আছে, এটা হচ্ছে রাইট ইন রেম, নট রাইট ইন পার্সনাম। সো এটা কোনো ইন্ডিভিজুয়াল বিষয় না যে আমি গেলাম আর টুক করে ঝোলাপরি নিয়ে চলে আসলাম, এটা না। এটা হচ্ছে যারা আছেন তারা সবাই সুবিধা হ্যাঁ, মানে পাচ্ছে। ওই যারা মানে ওইখান থেকে রায় কিছুটা, ওই যে 16 জনের একটা রায় ছিল, তারা বারবার মানে বলতেছিল যে ও শুধু 16 জনই নিয়োগ পাবে, বাকি যারা রিট করেনি নিয়োগ পাবে না। এই জন্য আমি আসলে প্রশ্নটা করলাম। না, এরকমের কোনো কিছু হইতে পারে না। ঠিক আছে, যদি এরকমের আদেশ দিয়ে থাকে তাহলে সেটা হবে ভুল। এটা হচ্ছে কমন ল ব্রেক করা আইন, বা কমন ল ব্রেক করা আদেশ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার ওনারা হয়তো যারা টাকা দেয় না রিড করার জন্য এদেরকে এই বুস্টটা দিতেছে, কিন্তু বিষয়টা হলো আপনি যেটা বলছেন রাইট। লতিফ ভাই, আপনার কথা ক্লিয়ার শুনতে পারি, লাস্টের কথা একটু বলুন তো। স্যার যারা টাকা দিয়ে নেয় তাদেরকে এটা বলতেছে আর কি, তারা যারা টাকা দিছে তারা রাইটে পাবে, তাদের পক্ষে হবে। আর যারা টাকা দেয় না, কিন্তু আসলে মূলত আপনি যেটা বলছিলেন ওইটাই সঠিক, যে একটা রায় হইলে সবাই সুবিধাটা পাবে। এটা এই হ্যাঁ। যে এটাই সিস্টেম হলো এটা। জি। ঠিক আছে আমাকে স্যার, আমাকে আসসালামু আলাইকুম। মানে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে আমি ভালো করে বলে টলে দিলাম যে বিষয়টা হচ্ছে যে এটা তো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা হচ্ছে ইউনিভার্সাল বিষয়, এটা হচ্ছে রাইট ইন রেম। সো এখানে তো মানে ওই আমি একা গেলাম আর একা নিয়ে চলে আসলাম, এরকম কোনো আর আমি বিষয় না। একটা বিষয় একটা কথা বলতে চাই। জি বলেন। স্যার বিষয়টা হইলো এই 11 রেস জুডিকাটা একটা মামলা, আমাদেরও আমরা একটা মামলা ঠিক সেম একটা মামলা একটা লোক বাদী করছে, ভাই আবার সামনে ঠিক গেলে ভালো হয়। ওই মামলাটা যখন খারিজ হয়ে গেছে জি। পুনরায় ওই বাদী আসে আবার একটা মামলা করছে। তা আমরা ওই মামলাটা খারিজ চেয়েছি 11 দ্বারা রেস জুডিকাটাতে, তখন কোর্ট বললে যে একটা বিচার আমলে দেখা যাবে, কিন্তু এই সময় মামলাটা খারিজ করা যাবে না। এখানে আমি এই আর কি। ক্লিয়ার না, ফ্যাক্টটা ক্লিয়ার না। এখন বিচারক যে কোনো ধরনের